আজকে শুরু করছি প্রতিসরণের পরবর্তী ধাপ। ক্লাস 12 এর জন্য প্রথমেই দেখতে পাচ্ছ লেখাই আছে পার্শ্বীয় সরণ। পার্শ্বীয় সরণ এই বিষয়টা করবার আগে বলি, আমরা ক্লাস 10-এ এই ধরনের কাচের ব্লক দেখেছি, এই ধরনের ব্লক। তো এই ধরনের ব্লক দিয়ে দেখো আমি এই ব্লকটা বসিয়ে চারিধারে একটা বর্ডার টেনে নিয়েছি। এই যে দাগগুলো দেখছো না, যে পথে আলোকরশ্মি যেত, আমি এক্সপেরিমেন্ট যদি করে উঠতে পারি তাহলে দেখবে সত্যি সত্যি এই পথে যেত। মানেটা কি? এখন খেয়াল করো, আমি এই আলোকরশ্মিটা যদি পি এ এই পথে ফেলি, দেখো সেটা যাচ্ছে পি এ হয়ে এ কিউ পথে। এখন আয়তঘনকাকার এই কাঁচের ব্লকটাকে যদি রাখি, স্ল্যাবটাকে যদি রাখি, ওই একই অভিমুখে আলোকরশ্মি ফেলে দেখো কোন পথে যাচ্ছে, লক্ষ্য করতে পারছো কি? সেটা যাচ্ছে বি আর পথে, অর্থাৎ আলোকরশ্মির পার্শ্ব সরণ ঘটে গেছে। নাকি না, এরকম একটা ব্লকে এই রেখা বরাবর যদি আলোকরশ্মি ফেলা হয়, যদি এই ব্লকটা না থাকতো তাহলে সোজা বেরিয়ে যেত। এখন ব্লকটা থাকার ফলে প্রতিসরণের কারণে সে তার পূর্বের সরল রৈখিক পথ অনুসরণ করতে পারবে না, একটু বেঁকে গিয়ে এমনভাবে বেরোবে পূর্বের পথটার সাথে সমান্তরাল হয়ে। এখন এর ফলে যে পরিমাণ সরণ ঘটবে, অর্থাৎ পূর্বের পথ থেকে যে পরিমাণ সরে আসবে, সেইটাই আমাদের এখানে পার্শ্বীয় সরণ। তো পার্শ্বীয় সরণ এক্সপেরিমেন্টটা সময় মতো আমি দেখিয়ে দেব, পারলে এই ভিডিওটার সাথেই। এখন আপাতত ম্যাথামেটিক্সটা দেখো। এখানে কি হয়েছে, একটা কাচের ব্লকে পি এ আলোকরশ্মি আই কোণে আপতিত হয়েছে। এ আপতন বিন্দু, এ বিন্দুতে এন এন ড্যাশ অঙ্কিত অভিলম্ব। মাথায় রেখো, কাচের ব্লক তার দুই পৃষ্ঠটাই দুটো দিকই পরস্পর সমান্তরাল, কাজে এই পারপেন্ডিকুলার টুকু কি নির্দেশ করছে? এ থেকে এন ড্যাশ কাচের ব্লকটার বেধটা। এবার খেয়াল করো, একটা আলোকরশ্মি পি এ পথে আপতিত হয়েছে, আপতন কোণ আই, বাতাস থেকে কাচে প্রবেশ করেছে, ফলে অভিলম্বের দিকে সরে এসেছে আর কোণে। এ কিউ এই পথটা হলো কাচের ব্লক না থাকলে আলোকরশ্মির স্বাভাবিক গতিপথ। এই প্রতিসৃত রশ্মি কাচের ব্লকের ভিতর দিয়ে বি বিন্দুতে আপতিত হয়েছে। বি বিন্দুতে আপতিত হবার পর আর কোণেই আপতিত হয়েছে, অর্থাৎ কাচ থেকে যখন বাতাসে প্রতিসৃত হতে চাইছে তখন আপতন কোণটা আর। এই দুটো বাহু সমান্তরাল, এ বি ছেদক, আর ওই সমান্তরাল বাহু দুটোর উপর অঙ্কিত এ বিন্দুতে লম্ব আর বি বিন্দুতে লম্ব, এই লম্ব দুটো পরস্পর সমান্তরাল, তার মানে এগুলো একান্তর কোণ। আর প্রতিসরণের পর ওই একই কোণে বেরিয়ে যাবে, অর্থাৎ যে কোণে আপতিত হয়েছে নির্গমন কোণটাও সেটাই হবে। তুমি খেয়াল করছো কিন্তু আমি নির্গমন কোণ বলেছি। এখন এর গাণিতিক সম্পর্কটা কিভাবে আসছে দেখো। এইটা হলো এর বেধ, আমি এখানে এ এন ড্যাশ বলেছি, লিখেছি কি এ এন ড্যাশ ইজিক্যাল টু টি। এবার ত্রিভুজ এ বি এন ড্যাশটাকে লক্ষ্য করো, আর একবার এ বি এন ড্যাশ, কোনটা দেখেছো? আর। তাহলে কস আর ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা? এ এন ড্যাশ, আর অতিভুজ এ বি, তাহলে এ এন বাই এ বি। এখান থেকে দেখো এ বি ইজিক্যাল টু এ এন ড্যাশ বাই কস আর। এবার আমি কি করেছি খেয়াল করো, এ এন ড্যাশের জায়গায় আমি বসিয়ে দিয়েছি টি বাই কস আর।
এবার এই কোণটা দেখো, এই গোটা কোণটা কত, এই গোটা কোণটা তো আই এর বিপ্রতীপ কোণ, তাহলে সেখান থেকে আর বাদ দিলে থাকে কত, আই মাইনাস আর। এবার ত্রিভুজ এ বি এস বা এ এস বি, লক্ষ্য করো, সাইন আই মাইনাস আর, এই কোণটার সাইন নিলে কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বিএস বাই অতিভুজ এ বি বা এস বি, এস বি বাই এ বি, এই যে এস বি বাই এ বি, খেয়াল করছো? তাহলে এস বি সমান কি, এ বি ইন্টু সাইন আই মাইনাস আর, তার মানে আমাকে এইটা বার করতে হবে। তাহলে এস বি ইজ ইকাল টু টি, টিটা কোনটা, এই এ বির মানটা টি বাই কস আর, এই যে টি বাই কস আর, আর সাইন আই মাইনাস আরটাকে পুরো ভেঙে দিয়েছি, সাইন আই মাইনাস আরটাকে পুরো ভেঙে দিয়েছি। এবার দেখো মিউ ইজ ইকাল টু কি, বাতাস সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর, সাইন আরটাকে এইভাবে লিখেছি। এবার এখানে এই যে কস আর দিয়ে ভাগ করার পর এই ঘটনা। আচ্ছা, আমার কাজ কিন্তু এই পর্যন্ত। এইবার এইটাকে বিভিন্ন রকম ভাবে এই যে বর্ধিত করা হয়েছে, এই কস আর দিয়ে ভাগ করে দিলে কসারটা কেটে যাচ্ছে, এখানে সাইন আর এর সাথে কস আর ভাগ হয়ে গেলে ট্যান আর হয়ে যাচ্ছে, সঙ্গে কস আই থাকছে, আর কিছু নয়। এবার এটাকে সাজানো কি করা হয়েছে, আরটাকে তাড়িয়ে দিয়ে যা সমস্ত লেখটাকে এই এক্সপ্রেশনটা সাইন আই দিয়ে আনবো, কাজে এগুলো জরুরি নয়। এটা তোমার অঙ্ক যেমন চাইবে সেরকম ফাইনাল যে সরণটা হবে সেটা আমি এখানে লিখেছি। তবে এ প্রসঙ্গে বলি, এখানে দেখো তলায় একটা উদাহরণ দেওয়া আছে, এটা মাস্ট, কারণ এই উদাহরণটা পরীক্ষায় বহুবার পড়েছে, পার্শ্বীয় সরণের এই উদাহরণ, আর মোটামুটিভাবে সব বইয়ে আছে 12। আচ্ছা, এবার একটা কথা বলি, এই উদাহরণটা তোমরা অন্য বইয়েতেও দেখতে পাবে, আর আমি তো ফটো পাঠিয়ে দেব এই পাতাগুলো, সেখান থেকে বইয়ের উদাহরণটা দেখে নেবে। পার্শ্বীয় সরণ এই উদাহরণটা 673 পাতায় আছে। এরপর পরবর্তী যে অংশটা যাচ্ছি, দেখো বইয়েতে বিষয় প্রচুর আছে, অত আমাদের প্রয়োজন নেই। আর একটা কথা বলে রাখি, প্রতিসরণটা এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন না দিয়ে যায় না, স্যার পার্শ্বীয় সরণের এই গাণিতিক এক্সপ্রেশনটা করতে হবে কিনা, মূলত অঙ্ক পড়ে পার্শ্বীয় সরণ, যেটা দেখালাম বা বলে দিলাম উদাহরণে সেটা। এবার পড়ছি প্রকৃত গভীরতা আর আপাত গভীরতার মধ্যে সম্পর্ক। মানেটা কি, মনে করো না জলের ভেতরে একটা মাছ আছে পি বিন্দুতে, মাছরাঙা বাতাস থেকে ওই মাছটাকে লক্ষ্য করছে, তাহলে সে কি সঠিক অবস্থানে মাছটাকে দেখবে? আচ্ছা, একটা ছোট এক্সপেরিমেন্ট তোমায় দেখাচ্ছি, একবার খেয়াল করো তো। এখানে নিয়েছি দুটো কাঁচের গ্লাস, একই ধরনের কাঁচের গ্লাস, দুটোতেই একটা করে কয়েন ফেলে দিয়েছি। এবার একটাতে জল ঢেলে দিলাম, তোমার কি মনে হয় দুটোর, ভালো করে খেয়াল করো, দুটো কি একই গভীরতায় আছে? ভালো করে তাকাও, তুমি লক্ষ্য করবে দুটোর গভীরতা এক নয়। তাহলে ঘটনাটা হলো, যদি আরো একটু জল ঢেলে দিই, আরো লক্ষ্য করো, যে স্যার দুটোর আপাত ব্যাপারটা একরকম মনে হচ্ছে না। তাহলে এই যে কাণ্ডটা এই মুহূর্তে আমরা দেখছি, এটাই আমি তোমাকে থিওরিতে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। থিওরির ক্ষেত্রে বিষয়টা কি আছে, বস্তুর প্রকৃত গভীরতা, আপাত গভীরতা, পি একটা বস্তু, এক্স এক্স ড্যাশ এটা হলো বাতাস আর জলের মধ্যের তোমার বিভেদ তল। খেয়াল করো, জলের মধ্যের বিভেদ তল, তাহলে পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি বিভেদ তলের উপর লম্বভাবে আপতিত হয়েছে, তাহলে তার প্রতিসরণের পর কি হবে না, কোনরূপ প্রতিসরণ হবে না, মানে প্রতিসরণ হবে না বলতে লম্বভাবে আপতিত হলে সোজা বেরিয়ে যাবে। আমি যেভাবে বলছি কথাগুলো সেইভাবেই খাতায় লিখবে। অপর একটা আলোক রশ্মি পি বিন্দু থেকে বিভেদ তলে এর খুব নিকটতর বিন্দু বিতে এসে আপতিত হয়েছে,
বি বিন্দু থেকে প্রতিসরণের পর বাতাসে যখন নির্গত হয়েছে অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এইবার এই রশ্মিটা কারো চোখে পড়লে দর্শক এই রশ্মির বাঁকা পথটা অনুসরণ করবে না, তার পরিবর্তে সে সোজা দেখবে। ফলে এইটাকে ডট ডট করে বাড়ালে পিসি রেখাটাকে যে বিন্দুতে আলোকরশ্মিটা ছেদ করবে সেই কিউ বিন্দুটা হবে পি বিন্দুর আপাত অবস্থান। এ পি হলো প্রকৃত গভীরতা আর এ কিউ হলো আপাত গভীরতা এইচ ড্যাশ এ কিউ। এখন দেখো আলোকরশ্মি তির্যক ভাবে পড়েছে, মাথায় রাখো এ আর বি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত বিন্দু। আমাকে বোঝাবার জন্য ছবিটা খুব ছোট করে আঁকতে হয়েছে। এবার লক্ষ্য করে দেখো, এই যে আলোকরশ্মিটা বি থেকে বেরিয়ে গেছে ডিতে আর কোণ, এই আর কোণ আর এ কিউ বি এর তাদের মধ্যে কোণ, এ দুটো সব অনুরূপ কোণ। এই একান্তর কোণ সমান, এগুলো আর আমি আলাদা করে বলছি না, এটা তুমি জানো, আর লেখাতেও এটা বলতে হবে না। এবার দেখো বাতাস সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বাতাস সাপেক্ষে জল, লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমরা প্রতিসরাঙ্ক সর্বদা লঘু সাপেক্ষে ঘনর নিই, কারণ আমাদের প্রতিসরাঙ্ক নির্ণয়ের এটা পদ্ধতি। আর সেই সময় লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বদা একের বেশি হয়। তুমি যতগুলো বইয়ে অঙ্কে পড়বে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দেখবে সব একের বেশি। একটা কথা খেয়াল রাখো, বাতাস সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এ মিউ ডব্লু, এ ফর এয়ার, ডব্লু ফর ওয়াটার, ইজিক্যাল টু মিউ। এখন আলোকরশ্মি তো জল থেকে বাতাসে বেরোচ্ছে, বাতাস থেকে তো জলে নয়। তাহলে স্যার কি করব? তাহলে জল সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক কি হবে? বাতাস সাপেক্ষে জলের যে প্রতিসরাঙ্ক তার অনন্য। কি বললাম? এইটা কি জল সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক, আর আমার এটা কি দেওয়া আছে? বাতাস সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। তাহলে 1/μ, এখানে আইটা আপতন কোণ, জলের মধ্যে আপতন কোণ আই, আর প্রতিসরণ কোণ আর, তাহলে সাইন আই বাই সাইন আই। এইবার সাইন আই এর জায়গা কি বসিয়েছি দেখো একবার। সাইন আই এর জায়গায় বসিয়েছি এই ত্রিভুজটা, স্যার লম্ব বাই অতিভুজ এ বি বাই পিবি। আবার সাইন আর এর জায়গায় কি বসিয়েছি? এই যে এ বি কিউ, এই ত্রিভুজটা লম্ব বাই অতিভুজ কিউবি এ বি বাই কিউবি। তাহলে এইবার খেয়াল করো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এখান থেকে কি পাচ্ছি? এ বি কেটে যাচ্ছে, কিউবিটা উপরে যাচ্ছে। এইবার এই কিউবি আর পিবি কি করেছি দেখো, পিবি সমান প্রায় ইকুয়াল টু পি এ ধরছি। এটা কখন লেখা যায়? যখন বি বিন্দুটা এ বিন্দুর খুব কাছাকাছি অবস্থান করবে তখনই লেখা যায় পিবি প্রায় ইকুয়াল টু পি এ। একই রকম ভাবে কিউবি প্রায় ইকুয়াল টু কিউ এ, সেটা লেখা হয়েছে। এবার কিউ এ মানেটা কি? কিউ এ মানে আপাত গভীরতা এইচ ড্যাশ, আর পি এ মানে প্রকৃত গভীরতা এইচ। তাহলে এখান থেকে কি এলো? এইচ ড্যাশ ইজিক্যাল টু এইচ বাই মিউ। এবার এখানে একটা কথা পড়তে হবে, এই যে প্রতিবিম্বটা তুমি জলের উপর থেকে দেখছো এর সরণ কতটা হলো, কতটা উপরে উঠে এসেছে, এই পি কিউটা কত, মানে বস্তুটার আপাত সরণ, আপাত দৃষ্টিতে সরণ কতটা হয়েছে। তাহলে খেয়াল করো পি কিউ ইজিক্যাল টু কি করছি? প্রকৃত গভীরতা বিয়োগ আপাত গভীরতা, প্রকৃত গভীরতা বিয়োগ আপাত গভীরতা, প্রকৃত গভীরতা বিয়োগ আপাত। দেখো এটা স্যার এটা কেমন পড়ে? এবারে ইম্পর্টেন্ট একটা বটেই, তবে যদি এবারে না পড়ে তোমাদের বেলায় অঙ্কের দিক থেকে ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আমরা পরবর্তী যে জিনিসটায় যাব সেটা লক্ষ্য করো, বস্তুর অন্য একটা অবস্থান। খেয়াল করবে এই প্রতিসরণে একটা কথা বলে রাখি, অনেক কিছু ভিডিওই আমি খেটে করেছি, যদি তোমার কাজে লাগে তাহলে তো আমি খুবই খুশি হব। পরবর্তীটা করছি প্রকৃত উচ্চতা আর আপাত উচ্চতার মধ্যে। তার মানে এতক্ষণ তো মাছরাঙা মাছকে দেখে গেল,
আর একবার মাছরাঙা পুকুরের ওপর থেকে মাছকে দেখে গেল, তাহলে মাছ এবার মাছরাঙাকে কেমন ভাবে দেখবে? মানে জলের গভীরে থাকা মাছ সে মাছরাঙাকে কেমন ভাবে দেখবে, এইটা হলো বিষয়। তাহলে স্যার এখানে কে আছে? মাছরাঙা, মানে পি বিন্দুতে, আর মাছ দেখছে, লক্ষ্য রাখছে জল থেকে। তাহলে মাছরাঙার দেহ থেকে একটা আলোক রশ্মি, হ্যাঁ স্যার এক্স এক্স ড্যাশ বাতাস আর জলের বিভেদ তল। তাহলে পি বিন্দু থেকে, অর্থাৎ তোমার ওই মাছরাঙার দেহ থেকে একটা আলোক রশ্মি সোজা বিভেদ তলে আপতিত হয়েছে, কোনরূপ অভিমুখ পরিবর্তন না করেই সোজা নির্গত হয়েছে। এ বিন্দুর খুব সন্নিকটে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অবস্থিত বিন্দু বি, বিতে একটা আলোক রশ্মি, এ বিন্দুর খুব সন্নিকটে অবস্থিত বি বিন্দুতে একটা আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হয়েছে। বি বিন্দুতে এম এন হলো অঙ্কিত অভিলম্ব, তাহলে এই আই কোণটা হলো আপতন কোণ। আচ্ছা, এই আইকনটার এই আইকনটা সমান হবে, এটার আমি বলছি না, এটা জ্যামিতি তোমার যখন লিখবে সেখানেও বলার দরকার নেই। এখন বাতাস থেকে ঘন মাধ্যম জলে প্রবেশ করছে আলোক রশ্মি, অভিলম্বের দিকে বাঁকবে, এটা প্রতিসরণ কোণ। মাছের চোখ যখন এখানে পড়বে, মাছের চোখেই আলোক রশ্মি যদি পড়ে, মাছ বা ধরুন একটা ডুবুরি যদি জলে ডুবে ওপরের দিকে তাকায়, সেটাও তো হতে পারে। তো এ তখন এই বাঁকা পথ অনুসরণ করবে না, করবে সোজা দেখবে। এখন এপি কে পিছনের দিকে বাড়িয়ে দিলে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা হবে পি বিন্দুর আপাত অবস্থান। তাহলে এপি হলো প্রকৃত উচ্চতা জলের মুক্ত পৃষ্ঠ থেকে, আর এ কিউ হলো বস্তুটার আপাত উচ্চতা। তাহলে এদের মধ্যে রিলেশনে যাব, তার আগে আর কোণ আর আর কোণ, এই দুটো কোণের মধ্যে দেখো এইটা সোজা টেনে বাড়িয়ে দেওয়া হয়েছে, এদিকে এম এন আর এ কিউ পরস্পর সমান্তরাল দুটো সরলরেখা, আর এদিকে বি কিউটা তোমার হচ্ছে ছেদক। তাহলে আর কোণ যে দুটোকে আমি দেখিয়েছি, নির্দেশ করেছি, তারা অনুরূপ কোণ। এবার খেয়াল করো, সেই একই রকম বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মিউ ধরেছি। এখন মিউ ইজিক্যাল টু কি? মিউ ইজিক্যাল টু, লক্ষ্য করো, সাইন আই বাই সাইন আর। তাহলে সাইন আই কি বসিয়েছি? একই রকম লম্ব বাই অতিভুজ পিবি, আর সাইন আর সেই একই কথা, যে লম্ব এবি বাই অতিভুজ তোমার কিউবি। তাহলে খেয়াল করো, এবিটা তো কেটে গেল, কিউবিটা উপরে উঠলো। এখন দেখো কিউবি প্রায় ইকুয়াল টু ধরেছি কিউ এ, এটা কখন ধরা যাবে? যখন বি বিন্দুটা এ বিন্দুর খুব কাছে। একই রকম ভাবে পি এ। আচ্ছা, কিউ এ মানেটা কি? স্যার আপাত উচ্চতা, কি বসিয়েছি? এইচ ড্যাশ বসিয়েছি। আর পি এ তো প্রকৃত উচ্চতা এইচ, তাহলে এইচ ড্যাশ ইজিক্যাল টু কত? মিউ এইচ। তাহলে প্রতিবিম্বটা এখান থেকে সরণ কতটা হলো? এইটুকু যে সরে গেল, সেই সরণটা কতটুকু? না, সরণটা দেখো, আমরা আপাত উচ্চতা থেকে প্রকৃত উচ্চতা বাদ দেবো। দেখো, আপাত উচ্চতা বিয়োগ প্রকৃত উচ্চতা, এইচ ড্যাশ মাইনাস এইচ সমান এইটা। তাহলে এটা হলো সরণ। অঙ্কগুলো করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ঘটনাটা হচ্ছে মাছ জলের গভীর থেকে সে দেখছে বাতাসে অবস্থান করা মাছরাঙাকে। এবার তোমার মনে হবে স্যার এই ঘটনাগুলো কি কেবল জলের ক্ষেত্রেই প্রযোজ্য? আরে যে কোনো তরল যার ভেতর দিয়ে আলো যেতে পারে তার সবার ক্ষেত্রে প্রযোজ্য। কাজেই এই যে আমি স্ল্যাবটা বলছি, এই স্ল্যাবের তলাতে যদি আমি এই পেনটা রাখি, তা পেনটা রেখে তুমি যে অবস্থানে পেনটাকে এখন দেখছো, কিংবা এই অক্ষরগুলোর কথাই ভাবো, অক্ষরগুলোকে যে পজিশন পাশাপাশি লেখা অক্ষরগুলোর সাথে মেলাবে, অর্থাৎ পাশে লেখা অক্ষরগুলো আর এই ভেতর দিয়ে দেখা অক্ষরগুলো কতটা উঠে এসেছে বলে মনে হচ্ছে, এটাও তো একটা মিডিয়াম, এর ক্ষেত্রেও প্রযোজ্য। বইয়েতে একটা অদ্ভুত বিষয় আছে, যে অনেক ক্ষেত্রে মনে হবে যে স্যার এইগুলোও করবো কিনা। আমি একটু বলে দিই, যেমন এই বিষয়টা, এইটা স্যার এইখানে বস্তু আছে, স্ল্যাবটা এর ওপরে, তার মানে
একটু যদি ওপরে ধরি তাহলে ভেতর থেকে দেখা অক্ষরগুলো কি স্যার একই রকম ওপরে উঠে আসছে বলে মনে হচ্ছে? আমার একটা কথা শোনো, বিষয়টা একই থাকবে, তুমি যখন এটা পড়বে তখন এটা বুঝতে পারবে খুব একটা তফাৎ হবে না। খুব একটা তফাৎ যদি হতো তাহলে তোমাকে আমি বুঝিয়ে দিতাম। আমার কথা হলো এই বিষয়গুলো অত মাতামাতি করতে হবে না, কারণ সিলেবাসের যেটুকু সাইজ বা যেরকমভাবে ওদের গতি প্রকৃতি প্রশ্ন পড়ার, তারা এই বিষয়গুলোকে নিয়ে অতটা মাথা ঘামায় না। এরপরে চলে আসছি এর একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, অথচ প্রত্যেকটা বইয়েতে এই অ্যাপ্লিকেশনটা আছে বলে আমার বলা। সেটা হলো একটা পাত্রের ভেতরে কিছুটা তরল আছে। তরল দুটো পরস্পরের সাথে মিশে যায় না, আলাদা আলাদা স্তরে আছে। তলায় আছে D1 বেধের একটা তরল যার প্রতিসরাঙ্ক μ1, ওপরে আছে D2 বেধের আর একটা তরল যার প্রতিসরাঙ্ক μ2। এখন পাত্রের তলায় P বিন্দুতে একটা আলোক বস্তু আছে, তাহলে তার আপাত অবস্থান কি হবে? খবরদার বলছি, আমি যেভাবে বলেছি তার বাইরে যাবে না। বইয়েতে যে প্রমাণটা আছে বেশ জটিল করা আছে, তুমি একটা সোজা নিয়মে চলবে। μ1 গ্রেটার দ্যান μ2 ধরেছি, ধরে ছবিটা এঁকেছি। স্যার যদি উল্টোটা হতো? উল্টোটা হলে সেরকমভাবে ছবিটা আঁকতে হতো। তার মানে এই মাধ্যমটা ঘন মাধ্যম কার তুলনায়? μ2-র তুলনায়। আবার μ2 এই প্রতিসরাঙ্কটা বাতাসের তুলনায় ঘন। তাহলে দেখো আলোক রশ্মি যাচ্ছে, তোমাকে আগে দেখে নিতে হবে ঘন মাধ্যম থেকে তুলনায় লঘু মাধ্যমে ঢুকছে। তাহলে দেখো আমি এখানে কি লিখেছি দেখেছ? লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, লঘু সাপেক্ষে ঘনর প্রতিসরাঙ্ক 2μ1। তার মানেটা কি? μ1/μ2। এই রিলেশনটা তুমি জানো, এটা আমার প্রয়োজন। তাহলে লঘু সাপেক্ষে ঘনর প্রতিসরাঙ্ক করেছি। তাহলে পি বিন্দু থেকে আলোক রশ্মি গিয়ে পড়েছে তির্যকভাবে এদের বিভেদ তলে। সোজা কথা, এখানে দর্শক থাকলে, দ্বিতীয় মাধ্যমে দর্শক থাকলে পিকে কোথায় দেখবে? তুমি শুধু ওইটুকু মাথায় রাখো। তাহলে আমরা একটু আগে যে বিষয়টা করলাম, অর্থাৎ আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে আসে তাহলে বস্তুর আপাত গভীরতার বিষয়টা কি হবে? একটু আগে যখন আমরা এই জায়গাটাকে দেখলাম যে ফাইনাল রেজাল্টটা, স্যার বস্তুর প্রকৃত গভীরতা বাই মিউ, দেখো আমি তাই করেছি। বস্তুর প্রকৃত গভীরতা এপি বাই এই দুই মাধ্যমের লঘু সাপেক্ষে ঘনর প্রতিসরাঙ্ক, লঘু সাপেক্ষে ঘনর প্রতিসরাঙ্ক। এইবার এ কিউটা হলো এখানে যে পর্যবেক্ষক থাকবে তার কাছে আপাত গভীরতা। আর একবার, এ কিউটা হলো এই দ্বিতীয় মাধ্যম μ2-তে যে পর্যবেক্ষক থাকবে তার কাছে আপাত গভীরতা। এখন পর্যবেক্ষক যদি বাতাসে থাকে তার কাছে প্রকৃত গভীরতা হবে বিকিউ। তাহলে বিকিউটা হলো তার বাতাসে অবস্থানকারী পর্যবেক্ষকের কাছে প্রকৃত গভীরতা। তাহলে বিকিউ মানে কি? এ কিউ প্লাস এবি। বিকিউ মানে এই যে এ কিউ প্লাস এবি। এবার কি করেছি? এ কিউ এর মানটা বসাবো পরে। এখন এই পর্যবেক্ষকের কাছে আপাত গভীরতা কি হবে? এর তো বাতাসে অবস্থানকারী পর্যবেক্ষকের প্রকৃত গভীরতা এ কিউ, তাহলে তার কাছে আপাত গভীরতা কি হবে? না, আলোক রশ্মি এখন দ্বিতীয় মাধ্যম থেকে বাতাসে যাচ্ছে, সুতরাং এর প্রকৃত গভীরতাকে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ হবে। দেখো তাই হয়েছে, বিকিউকে ভাগ করেছি μ2। স্যার এই মাধ্যমটাকে উল্লেখ করার দরকার আর আমার দরকার নেই, আমার কাছে প্রকৃত গভীরতা বাই মাধ্যমের প্রতিসরাঙ্ক আর কিছু নয়, বাতাস সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই দিয়ে ভাগ করেছি। এবার বিকিউটাকে যেমন লিখতে হয় তেমন লিখেছি, বিএ বাই μ2 এ কিউ বাই μ2। এবার এ কিউ এর এই মানটা এই এ কিউ এর জায়গায় বসিয়েছি, বসিয়ে আর কিছু নয় বিস্তারিত এখানে বড় করেছি, করলে দেখো μ2 কেটে গেলে এটা আসছে। তুমি এটা মনে রাখবে। স্যার প্রমাণ পরীক্ষায় পড়বে না, তোমার দরকার নেই, তোমার ফাইনাল রেজাল্টটা দরকার। আচ্ছা স্যার এখানে দুটো মাধ্যমের জায়গায় তিনটে জায়গায় চারটে থাকলে? আরে বাবা, D1/μ1, D2/μ2, সেরকম D প্লাস D3/μ3 প্লাস D4/μ4, এইটা চলতে থাকবে। আচ্ছা শোনো, এই বিষয়টা না খুব বড়, আমি একসাথে চেষ্টা করছি টোটালটা পড়িয়ে দেওয়ার। কাজেই আজকেই হয়তো আমি দুটো ভিডিও পাঠাবো, পরপর দেখে নেবে বিষয়গুলো। আপাতত এই পর্যন্ত, অঙ্কটা পরের ভিডিওতে বলে দেবো।